হ্যালো বন্ধুরা, আমরা আবার হাজির হয়েছি আমাদের চ্যানেল সায়েন্স অ্যান্ড অভিজিৎ স্যারের মধ্য দিয়ে। আমরা গত ক্লাসে জেনেছিলাম যে তেজস্ক্রিয় রশ্মির কীভাবে নিউক্লিয় ঘটনা মানে নিউক্লিয়াসে কীভাবে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয় এবং সেগুলোর ফলে নিউক্লিয়াসে কী পরিবর্তন ঘটে। আমরা এর পরের টপিকে চলে যাচ্ছি। এই যে তেজস্ক্রিয়তা, পরমাণু নিউক্লিয়াসে তেজস্ক্রিয় রশ্মি নির্গত হয়, এটা আমরা জেনেছি। এবং বিজ্ঞানীরা পরবর্তী, বিজ্ঞান তো থেমে নেই, বিজ্ঞান ক্রমশ এগিয়ে চলছে, অর্থাৎ প্রগতিশীল। তো বিজ্ঞানীরা এটাকে কীভাবে ব্যবহারের মানে মানব জীবনে ব্যবহার করা যায় তার গবেষণা শুরু করেন। পরবর্তীকালে আমরা যেগুলো পেয়েছি, অর্থাৎ চিকিৎসা ক্ষেত্রে এর ব্যাপক ব্যবহার পাওয়া গেছে। সেই চিকিৎসা ক্ষেত্রে যে ব্যবহার সেটা আগে আমরা পড়ছি, তারপর অন্যান্য ব্যবহারে যাচ্ছি। এবারে একটা কথা বলে রাখি, প্রতিটি জিনিসের দুটো করে দিক থাকে, একটা ভালো একটা খারাপ। সুতরাং নিউক্লিয় ঘটনা যেটা বা তেজস্ক্রিয় রশ্মির যে ঘটনা, এই বিষয়টাকে যখন মানে প্রয়োগমূলক দিক দেখা গেছে, তখন দেখা গেছে এর দুটো দিক বেরিয়ে এসছে। অবভিয়াসলি বিজ্ঞানীরা আমাদের মঙ্গলের জন্যই করতে গেছেন, ভালো কিছু করতে গেছেন, কিন্তু বিজ্ঞান তো সবসময় যা করতে যাবে সেটাই হবে এমন তো কোনো ঘটনা নয়। বেশিরভাগ আবিষ্কারই হয়ে গেছে, একটা গবেষণা করতে গিয়ে অন্যটা আবিষ্কার হয়ে গেছে। তো আমরা প্রথম ভালো দিকটা একটু আলোচনা করছি, তারপরে আমরা যাচ্ছি নেগেটিভ দিকটা। ভালো দিকে বলতে গেলে প্রথমে আমাদের চিকিৎসা বিজ্ঞানের কথা আসে। চিকিৎসা বিজ্ঞানে অনেক অসাধ্য সাধন হয়েছে এই তেজস্ক্রিয় রশ্মি আবিষ্কারের পরে এবং এই নিউক্লিয় ঘটনার পর। চিকিৎসা বিজ্ঞানে যে দিকটায়, অর্থাৎ তেজস্ক্রিয় রশ্মির যে তেজস্ক্রিয় মৌলগুলো বা আইসোটোপগুলির ব্যবহার, প্রথমে ক্যান্সার সম্বন্ধে আমরা সকলেই জানি। ক্যান্সার একটি মারাত্মক রোগ। তো এই ক্যান্সার সৃষ্টিকারী যে কোষগুলি, যে কোষে ক্যান্সার বেশি আক্রান্ত হয়, যে কোষের জন্য আক্রান্ত হয়ে গেছে যে কোষগুলো, সেগুলোকে নষ্ট করে দেওয়া ছাড়া ক্যান্সার থেকে মুক্তি পাওয়ার উপায় আর কিছু নেই। অর্থাৎ ক্যান্সার আক্রান্ত সেলগুলিকে ডিস্ট্রয় করে দিতে হবে। তো এটা ডিস্ট্রয় করার জন্য ব্যবহার করা হয় কোবাল্ট-60। এটার মাধ্যমে আমরা ক্যান্সার আক্রান্ত কোষগুলোকে নষ্ট করতে পারি। এছাড়াও মস্তিষ্কে ব্রেন টিউমার যেটা আমরা বলি, এটাও খুব একটা মানে আতঙ্কের বিষয়। ব্রেন টিউমার যে অপারেশনটা খুব মারাত্মক হয়, তো সেখানে এই চিকিৎসায় ব্যবহার করা হচ্ছে ফসফরাস, তেজস্ক্রিয় ফসফরাস, যেটা অর্থাৎ সব ফসফরাস কিন্তু তেজস্ক্রিয় আইসোটোপ হিসাবে যেটা আছে ফসফরাস 32, এটাকে ব্যবহার করা হচ্ছে মস্তিষ্কের টিউমারের চিকিৎসায়। এছাড়া পৃথিবীর বয়স, আমরা এই যে বলি না, বিভিন্ন ইতিহাসে আমরা পড়েছি বিভিন্ন যুগের যে ভাগগুলো রয়েছে ঐতিহাসিকে, সেই যুগগুলো যে ভাগ করা হয়েছে, পুরাতাত্ত্বিক যে ভাগগুলো, এগুলো করা হয়েছে আমরা কোন বয়সে বা কোন সময়কার। ধরো আমরা যেগুলো খনিগর্ভ থেকে যেগুলো পাই, সেগুলো কত পুরনো, এই সব কিছুই আমরা তেজস্ক্রিয় রশ্মির সাহায্যে নির্ণয় করতে পারি। তো পৃথিবীর বয়স নির্ধারণ করা হয়েছে, যাতে ব্যবহার করা হয় লেড Pb82। অর্থাৎ এই যে লেড কীভাবে করা হচ্ছে, খনিগর্ভ মানে পৃথিবীর যেখানে যেখানে ইউরেনিয়ামের খনি রয়েছে, ইউরেনিয়াম পাওয়া যায় যেখান থেকে, ইউরেনিয়ামের সঙ্গে লেড মিশে থাকে। লেড একটা বিষাক্ত পদার্থ। তো ইউরেনিয়ামের মধ্যে লেড মিশে আছে। এখন দেখতে হয় কতটুকু পরিমাণের সঙ্গে কতটুকু লেড রয়েছে। অর্থাৎ ইউরেনিয়াম এবং লেডের যে অনুপাত, এর সাহায্যে পৃথিবীর বয়স নির্ধারণ করা সম্ভব। এছাড়াও যে পুরাতাত্ত্বিক উপাদান, যেগুলো পুরাতাত্ত্বিক অর্থাৎ খনিগর্ভ থেকে যেগুলো পাওয়া যায়, মানে প্রাচীনকালের যে জিনিস আমরা মাটি থেকে পাই, সেই পুরাতাত্ত্বিক উপাদান বা জীবাশ্ম, এগুলোর বয়স নির্ধারণ করতে গেলে আমরা ব্যবহার করছি কার্বন, রেডিও কার্বন। কার্বনের আইসোটোপ আছে কার্বন-12 এবং কার্বন-14। এই কার্বন-14 আর কার্বন-12 এর অনুপাত করে আমরা ওই জীবাশ্ম বা পুরাতাত্ত্বিক উপাদানের বয়স নির্ধারণ করতে পারি। এবার বিভিন্ন ক্ষেত্রে, মূলত চিকিৎসা ক্ষেত্রে এই তেজস্ক্রিয় রশ্মির ব্যবহার ব্যাপকভাবে হয়ে চলেছে। নেক্সট আমরা যেটা করব, এবার আমরা জানব তেজস্ক্রিয় রশ্মির অপর দিকটা। অর্থাৎ এটা গেল চিকিৎসা বিজ্ঞানে। বাস্তব ক্ষেত্রে মানে আমরা গবেষণামূলক বা আমাদের যে আধুনিক জীবন, আধুনিকতা, সে আধুনিকতাকে প্রগতিশীল করার জন্য কীভাবে ব্যবহার করা হয়েছিল, সেটা বলতে গেলে সবথেকে আগে আসে বিদ্যুৎ, অর্থাৎ পারমাণবিক বিদ্যুৎ। এই বিদ্যুৎ একটা প্রগতির অন্যতম উপাদান। এই বিদ্যুৎ আমরা জানি আগে জীবাশ্ম থেকে তৈরি করা হতো, অর্থাৎ আগে এখনও হয়, কয়লা থেকে মূলত হয়। তো যেহেতু জীবাশ্ম জ্বালানোর প্রথম চ্যাপ্টারে পড়ে এসেছি, এগুলো অতিরিক্ত ব্যবহার করলে ক্রমশ মানে শেষ হয়ে যাচ্ছে।
তারপর বিকল্প শক্তির উৎসের দিকে আমরা এগিয়েছি, সেখানে আমরা জলবিদ্যুৎ পেয়েছি, বায়ুকলের মাধ্যমে করা হচ্ছে। কিন্তু তারপরে আরেকটা বড় ধরনের জিনিস পাওয়া গেছে, সেটা হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ। এই পারমাণবিক বিদ্যুৎ কীভাবে তৈরি হলো সেটা আমরা একটু দেখার চেষ্টা করি। এই প্রসঙ্গে বলতে গেলে এই পরমাণু নিউক্লিয়াসের ধারণা, যেটা পারমাণবিক বিদ্যুৎ, যেটা এটা ধারণা এসছে কিন্তু সেই আইনস্টাইনের ওখান থেকে। অর্থাৎ আইনস্টাইন বলেছিলেন ভর এবং শক্তির যে রূপান্তর ইকুয়াল টু mc², এই রূপান্তরের ধারণা থেকেই আমরা আগের দিন যেটা দেখেছিলাম আগের ক্লাসে, যে নিউক্লিয় বন্ধন শক্তি কীভাবে সৃষ্টি হয়েছিল, সেই থিওরি থেকেই কিন্তু বিজ্ঞানীদের ধারণা আস্তে আস্তে আসে এগুলোকে কী করে প্রয়োগমূলক দিক নিয়ে যাওয়া যায়। সেখান থেকেই করা হলো নিউক্লিয় রিঅ্যাক্টর। কি তৈরি করা হলো? নিউক্লিয় রিঅ্যাক্টর। এই নিউক্লিয় রিঅ্যাক্টরে অর্থাৎ পারমাণবিক চুল্লি আমরা সবাই জানি নিশ্চয়ই, অর্থাৎ যেখানে আগুন জ্বালানো হয়, উনান যেটা বলি আমরা, বিভিন্ন শব্দ ব্যবহার করা যেতে পারে। এই নিউক্লিয় রিঅ্যাক্টরে পরমাণুগুলো মূলত ইউরেনিয়ামকে ব্যবহার করা হচ্ছে এবং সেখানে নিউট্রন দিয়ে আঘাত করে ওদেরকে ভাঙার ব্যবস্থা করা হচ্ছে। এই ভেঙে ওর মধ্যকার যে পরমাণু নিউক্লিয়াসের যে নিউট্রন এবং প্রোটনের যে অনুপাত বৃদ্ধি করে ওকে ডিস্ট্রয় করে প্রচুর শক্তি পাওয়া যায়। এখানে একটা পয়েন্ট আমরা মনে রাখবো, এই নিউক্লিয়ার রিঅ্যাক্টরে মডারেটর হিসাবে কি ব্যবহার করা হয়, খুব পরীক্ষায় আছে কিন্তু আমাদের, এটা মডারেটর হিসাবে ব্যবহার করা হচ্ছে D2O, অর্থাৎ ভারী জল। কেন ভারী জল? আশা করি জানো। D2Oটা কে? আমরা জানি জলের সংখ্যা থেকে H2O, এইচের তিনটা আইসোটোপ রয়েছে, H11, H12, H13। এর মধ্যে সেকেন্ড যে আইসোটোপটা অর্থাৎ H12, এটাকে বলা হয় ভারী হাইড্রোজেন বা ডয়টোরিয়াম। এই ডয়টোরিয়াম যে আইসোটোপটি, যদি জলের সংকেতে এটা অর্থাৎ জল উৎপাদন হচ্ছে তখন যদি এই হাইড্রোজেনটা এই আইসোটোপটা এসে যুক্ত হয় অক্সিজেনের সঙ্গে, তখন সেই জলটাকে আমরা বলি ভারী জল। তো এই যে নিউক্লিয় রিঅ্যাক্টর, এই নিউক্লিয় রিঅ্যাক্টরে কিন্তু এই ভারী জলটাই মডারেটর হিসাবে ব্যবহার করা, অর্থাৎ ওখানকার মডারেট করে প্রক্রিয়াটাকে। এই গেল নিউক্লিয় রিঅ্যাক্টর। এই নিউক্লিয় রিঅ্যাক্টর থেকে প্রচুর পরিমাণে শক্তি আমরা লাভ করতে পারি। যা একটা উদাহরণ হিসাবে বলা যেতে পারে, আমরা সাধারণত কি বললাম, যে কয়লা থেকে আমরা শক্তি উৎপাদন করি, কয়লা জ্বালিয়ে। এই কয়লা থেকে যে পরিমাণ শক্তি আমরা পাই তার তুলনায় প্রায় 30 লক্ষ গুণ বেশি পাই হচ্ছে পারমাণবিক বিদ্যুৎ থেকে। 1 কেজি কয়লায় যদি আমরা পাই, ধরো 1 কিলোগ্রাম কয়লা, এই দহনে পাওয়া যাবে 2.4 × 10⁷ জুল, এতটা পরিমাণ শক্তি। অন্যদিকে 1 কিলোগ্রাম ইউরেনিয়াম যদি ইউরেনিয়ামকে ব্যবহার করে পাবো 10⁻13 জুল, প্রায় 30 লক্ষ গুণ বেশি। তাহলে বোঝাই যাচ্ছে কেন পারমাণবিক বিদ্যুৎ উৎপাদনের দিকে এত আগ্রহী সবাই। এবার এই যে শক্তি উৎপাদন হচ্ছে, আমি বারবার বলছি, সেটা কিভাবে হচ্ছে সেটাকে আমরা একটু ব্যাখ্যা করব, যেটাকে আমরা বলছি নিউক্লিয় বিভাজন। অর্থাৎ দুটো প্রক্রিয়া হয়, একটা নিউক্লিয় বিভাজন আর একটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। বিভাজন করলেও শক্তি পাবো, সংযোজন করলেও শক্তি পাবো। সেই বিভাজন এবং সংযোজন কিভাবে কি হচ্ছে সেটা আমরা একটু এখন ব্যাখ্যা করব। তো নিউক্লিয় বিভাজন বলতে গেলে যেটা মূলত করা হয়েছিল প্রথম, সেটা হচ্ছে ইউরেনিয়াম নিয়ে আমরা ব্যাখ্যা করছি। ইউরেনিয়াম 92-235, এটা ভাঙবে কি করে? এই ইউরেনিয়ামের একটা নিউক্লিয়াসের মধ্যে, ইউরেনিয়ামের যে নিউক্লিয়াস, এখানে প্রোটন এবং নিউট্রন রয়েছে, এর মধ্যে বাইরে থেকে একটা নিউট্রন কণা প্রবেশ করানো হলো।
বাইরে থেকে একটা নিউট্রনকে যদি প্রবেশ করানো হয় তাহলে কি হবে, সক্রিয় হয়ে উঠবে, অর্থাৎ বিভাজনে সক্ষম হবে। তাহলে এর সঙ্গে প্লাস করছি একটা নিউট্রন। তখন এই যে ইউরেনিয়ামটি এটা 236 হয়ে যাচ্ছে এবং এটা তখন সক্রিয়, আমি এক্সট্রা চিহ্ন দিচ্ছি সক্রিয়তা বোঝানোর জন্য, অর্থাৎ তখন এটা সক্রিয় ইউরেনিয়ামে পরিণত হলো। এই সক্রিয় ইউরেনিয়াম এটা ভেঙে দুটো খণ্ডে বিভক্ত হবে। একটা ভারী নিউক্লিয়াস যুক্ত যে পরমাণু সেটা ভেঙে দুটো হালকা নিউক্লিয়াস যুক্ত পরমাণুতে পরিণত হচ্ছে। কি কি? একটা হচ্ছে বেরিলিয়াম, অপরটি হচ্ছে ক্রোমিয়াম। প্রথমটা হচ্ছে বেরিলিয়াম, সেকেন্ডটা হচ্ছে ক্রোমিয়াম। অর্থাৎ বেরিলিয়াম এটার নাম্বার আছে 56,141, এটা 36,92। আমরা যদি যোগ করি তাহলে দেখতে পাবো 92 আসছে। অর্থাৎ এবার তুমি ভাবতে পারো নিচে সমান হলো, ওপরে তো সমান হলো না, তাই নয় কি? নিচে কত আসছে 36 আর 56 কত 92 পরমাণু ক্রমাঙ্ক, কিন্তু ওপরে কত এসছে এখনো পর্যন্ত আমরা যদি দেখি 3 আর এটা এসছে, 3টে কমে গেছে, 3টে ভর সংখ্যা 3 কম আছে, সে 3টে গেল কোথায়? এই 3টে আসবে কোথা থেকে? 3খানা নিউট্রন তৈরি হবে 1, একটাতে 1, 3টেতে 3, তাহলে কত এসে গেল? ওপরে মিলল। অর্থাৎ আমরা কি পাচ্ছি তাহলে বলতে পারি, একটা ভারী নিউক্লিয়াস ইউরেনিয়ামের নিউক্লিয়াস বিভাজিত হয়ে দুটো হালকা নিউক্লিয়াসে পরিণত হচ্ছে এবং সঙ্গে 3টি নিউট্রন কণা পরিণত হচ্ছে। তাহলে আলটিমেটলি দেখা যাচ্ছে যে এই যে জিনিসটা তৈরি হলো, ভরের যে বিয়োজন ঘটলো, ভরের তারতম্য ঘটলো, এই যে ভরের তারতম্য ঘটার জন্য আমরা যেটা আগে বন্ধন শক্তি পড়ে এসেছিলাম, কি বলেছিলাম যে নতুন পরমাণু যেটা তৈরি হচ্ছে, যে নিউক্লিয়াস তৈরি হচ্ছে, ভিতরে যে প্রোটন এবং নিউট্রন আছে তাদের মিলিত ভর মূল নিউক্লিয়াসের ভরের তুলনায় কি হয়েছিল? বেশি হয়েছিল। তার ফলে এই যে পার্থক্যটাই হয়েছিল, এই পার্থক্য যে ভর সেটা শক্তিতে রূপান্তরিত হয়েছিল, তাকে আমরা বলছিলাম বন্ধন শক্তি। এখানেও সেটাই, এই যে ভরের পার্থক্য তৈরি হচ্ছে, ভেঙে দুটো আলাদা হচ্ছে, এই ভরটা শক্তিতে রূপান্তরিত হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে নিউক্লিয় শক্তি। সেই নিউক্লিয় শক্তির পরিমাণ কত? একটা ইউরেনিয়াম ভেঙে গিয়ে তৈরি হচ্ছে প্রায় এই একটা বিক্রিয়ায় 200.6 মেগা ইলেকট্রোভোল্ট, অর্থাৎ একটা ইলেকট্রোভোল্টের 1000 গুণ মেগা ইলেকট্রোভোল্ট হয়। কত? 200.6 মেগা ইলেকট্রোভোল্ট একটা নিউক্লিয় বিক্রিয়ার ঘটনায় পাচ্ছি। এখন এখানে কি বিক্রিয়াটি থেমে থাকবে? আমরা খেয়াল করো কি হয়েছিল, একটা ইউরেনিয়ামের মধ্যে একটা নিউট্রন কণা যুক্ত হয়ে সক্রিয় করেছিল। এবার ইউরেনিয়ামটা ভেঙে যাচ্ছে যখন, এই সক্রিয় ইউরেনিয়াম যখন ভাঙছে, ভেঙে অলরেডি 3টে নিউট্রন তৈরি করে ফেলছে। তাহলে বাইরে থেকে নিউট্রন দেওয়ার প্রয়োজন হচ্ছে না আমাদের, তাই না? এই 3টে নিউট্রন এখানে তো একাধিক, ধরো একটা পাত্র নিউক্লিয়ার রিঅ্যাক্টর, এর মধ্যে অজস্র ইউরেনিয়াম দেওয়া আছে, ইউরেনিয়াম পরমাণু দেওয়া আছে। এই ইউরেনিয়াম একটাই মাত্র নিউট্রন কণা দিয়ে দেবো, তাহলে এই নিউট্রনটা যখন একে ভাঙবে এই 3টে নিউট্রন দেবে, ও গিয়ে আবার 3জনকে ভাঙবে, প্রত্যেকের থেকে আরও 3টে, এইভাবে একটা শৃঙ্খল বিক্রিয়া তৈরি হবে। আমি এখানে একটা ছোট করে দেখানোর চেষ্টা করছি। তাহলে আমরা এই প্রক্রিয়া যদি একটা বড় পাত্রের মধ্যে, যেটা আমরা বললাম যে কন্টিনিউ এটা চলছে, এটা যদি আমরা বাস্তবের সঙ্গে মেলাই তাহলে আমরা খুব একটা উদাহরণ দিতে পারি, যেটা হচ্ছে যে নেটওয়ার্ক মার্কেটিং সম্বন্ধে সবাই এখন কম বেশি জানে, যেটা বা আমরা চিট ফান্ড বলে জানি, এ নিয়ে প্রচুর আলোচনা হয়েছে, আমরা অনেকেই শুনেছি। অর্থাৎ একজন ব্যক্তিকে কোনো একটা কাজে যদি যোগ করা হয়, আমরা বলে দেই কি, বা এই নেটওয়ার্ক মার্কেটিং কী বলা হয়, তুমি আসবে, তোমার বেশি কিছু করতে হবে না, তুমি আর 3জনকে লোক নিয়ে আসবে, জয়েন করাবে, এবং প্রত্যেককে বলা হয় প্রত্যেকে আবার 3জন করে জয়েন করাবে। এইভাবে শৃঙ্খলটা আস্তে 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 চলতে থাকে। তাহলে যদি আমরা ইউরেনিয়াম থেকে নিউট্রনকে ভাঙি, প্রথমে একটা নিউট্রন দিয়েছিলাম, পরে 3টে নিউট্রন তৈরি হয়ে গেল বিক্রিয়াটাতে। আবার এই 3টে নিউট্রন প্রত্যেকে আবার 3জন করে করছে, আবার এখান থেকে
আবার 3 জন করে, তাহলে হিউজ এই প্রক্রিয়াটা কন্টিনিউ চলতেই থাকবে, এটা কন্টিনিউ চলতে থাকবে। তাহলে এখান থেকে একটা কল্পনা করে নিতে পারি আমরা, হয়তো কল্পনার অতীত, তবুও ধারণা নিতে পারি যে প্রত্যেকটা বিক্রিয়াতেই এতটা করে শক্তি উৎপন্ন হচ্ছে। তাহলে এখান থেকে কি হিউজ একটা শক্তি উৎপন্ন হতে পারে, কারণ যতগুলো ভাঙবে প্রত্যেকবার কিন্তু 200.6 মেগা ইলেকট্রোভোল্ট করে শক্তি আমরা পাবো। তাহলে একটা জায়গায় হিউজ একটা ইউরেনিয়াম রাখা আছে, বেশ কিছু ইউরেনিয়াম রাখা আছে, একটা মাত্র নিউট্রন কণা দিয়ে দাও, ব্যাস কমপ্লিট। তারপর শক্তি যা দেওয়ার ও এমনি নিজেই কাজ করে নেবে। এই হচ্ছে নিউক্লিয় বিক্রিয়া। এটা নিউক্লিয় রিঅ্যাক্টরেও ঘটানো হয়। আর একটা যেটা ওই যে আমি প্রথমেই বলছিলাম যে প্রত্যেকটা জিনিসের ভালো এবং মন্দ দিক রয়েছে। এর একটা খুব খারাপ প্রভাব যেটা আমরা জানি, সবাই জানি আমরা, পারমাণবিক বোমা, অ্যাটম বোম। আর অ্যাটম বোম কথাটা মাথায় আসলেই প্রথম মাথায় আসে 1945-এর সেই 6 আগস্ট আর 9 আগস্ট জাপানের হিরোশিমা এবং নাগাসাকির কথা। আমেরিকা দুটো পরমাণু বোমা ফেলেছিল, যে দুটোর নাম কী ছিল? লিটল বয় আর ফ্যাটম্যান। এই লিটল বয় আর ফ্যাটম্যান এটা কীভাবে, এই যে গবেষণাটা হয়েছিল, অ্যাকচুয়ালি ছোট্ট একটু কাহিনিটা বলি। সেটা হচ্ছে এটা আবিষ্কারের পিছনে মানে গবেষণা তো অনেক দিন ধরে চলছে, এর ভালো দিক মন্দ দিক চলছিল। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয় 1941-42 সাল নাগাদ, এই সময় মানে শুরু হয়েছিল আগের থেকে, কিন্তু ওই সময়টায় কি হয়েছে, আমেরিকান যে গভর্নমেন্ট উনি নির্দেশ দিলেন বিজ্ঞানীদের যে আমাদের পরমাণু বোমা তৈরি করতে হবে। এটা বিভিন্ন দেশে কিন্তু গবেষণা চলছিল, সবাই, এমনকি জাপানেও চলছিল, কিন্তু রাশিয়াতে শুরু হয়ে সব জায়গায় গবেষণা চলছিল, পারমাণবিক বোমা তৈরি করার চেষ্টা করছিল। এর মধ্যে আমেরিকান বিজ্ঞানী যেরকম তোমার জুলিয়াস রবার্ট ওপেনহাইমেন নামের যে বিজ্ঞানী, ওনার তত্ত্বাবধানে যে টিমটা ছিল, তারা প্রথম এটা আবিষ্কার করে ফেলে। এই পরমাণু বোমা আবিষ্কারের পর আমেরিকা পরপর দুটো বোমা বিস্ফোরণ ঘটায় জাপানে, ফলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরিসমাপ্তি ঘটে। এর মর্মান্তিকতা ছিল ব্যাপক। আমরা এই ভিডিওতে অত লেন্দি যাচ্ছি না, আমরা একটা টপিক পড়ছি, এটা শেষ করব। আমি নেক্সট একদিন একটা আলাদা সম্পূর্ণ এই পরমাণু বোমা সম্পর্কে একটা ক্লাস নেব, বা আমরা একটা আলোচনা করব, যেখানে এর হিস্ট্রি, কীভাবে পরমাণু বোমার ধারণা এলো, কীভাবে তৈরি হলো এবং এর যে প্রভাব কী, সেগুলো নিয়ে আলোচনা করব। যাই হোক, আমরা যেখানে ছিলাম সেখানে ফিরে আসি। তো এর যদি ব্যবহার আছে তাহলে আমরা কী লিখব? একটা হচ্ছে পারমাণবিক চুল্লিতে নিউক্লিয়ার বিভাজন ঘটানো হচ্ছে, আর একটা হচ্ছে পরমাণু নিউক্লিয়াস মানে অ্যাটম বোম। তাহলে এটা গেল হচ্ছে আমাদের কি নিউক্লিয় বিভাজন প্রক্রিয়া। নেক্সট আমরা যাব নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন অর্থাৎ নিউক্লিয় বিভাজনে যেটা আমরা বলছিলাম যে একটা ভারী নিউক্লিয়াসকে একটা নিউট্রন কণা দিয়ে আঘাত করায় দুটো হালকা নিউক্লিয়াসে পরিণত করলাম, এতে শক্তি উৎপন্ন হলো। এবার আসবো নিউক্লিয় সংযোজন, মানেই বুঝতে পারছি আমরা সংযোজন করছি, অর্থাৎ দুটো হালকা জিনিসকে এক জায়গায় করে আনা, ফলে একটা মানে এক জায়গায় করে আনবো, এতেও কী হয়, প্রচুর শক্তি উৎপন্ন হবে। নিউক্লিয় সংযোজনে যাওয়ার আগে ছোট্ট একটা কথা একটু বলে দিই, যে নিউক্লিয় বিভাজনে যেটা আমরা পড়ছিলাম, আমাদের যেহেতু সিলেবাসেও রয়েছে একটু জানিয়ে দিই। সেটা হচ্ছে দুটো ঘটনা, যেটা হচ্ছে ভালো দিক ব্যবহার করতে গিয়ে দুর্ঘটনা ঘটে গেছিলো। একটা তো বললাম আমরা পারমাণবিক চুল্লি, আর একটা খারাপ উদ্দেশ্যেই ব্যবহার করা হয়, সেটা হচ্ছে পরমাণু বোমা। কিন্তু ভালো উদ্দেশ্যে নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেটা, এটা করতে গিয়ে কখনো কখনো দুর্ঘটনা ঘটতে পারে। যেমন খুব দুটো ঘটনা ঘটে গেছিলো। এক হচ্ছে তোমার ইউক্রেনের একটা ঘটেছিল, সেটা হচ্ছে 1986 সালে। 1986 সালে এটা একটা ঘটেছিল কি, তোমার যে পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র যেটা, সেই চেরনোবিলে ওটা ফেটে গেছিলো কোনো কারণে। এটা কি আশেপাশে এলাকায় প্রচণ্ড ডিস্ট্রয় হয়ে যায় এবং প্রচুর মানুষ মারা যায়। আর এরপরে আসে জাপানের ফুকুশিমা, সেখানেও একটা দুর্ঘটনা ঘটে, সেটা 2011 সালে। 2011 সালে এখানেও একটা দুর্ঘটনা ঘটেছিল। এখানেও প্রায় 31 জন লোক মারা গেছিল এবং আশেপাশে অনেক অঞ্চল
বিধ্বস্ত হয়ে গেছিল এবং এর কুপ্রভাব পরমাণু বিদ্যুতের সব থেকে তোমার পারমাণবিক বোমা বা পারমাণুর যে রিয়াকশান সব থেকে মর্মান্তিক এই কারণটা ইনস্ট্যান্ট যে শুধু হয় তা নয়, দীর্ঘস্থায়ী হয়, বহুদিন পর্যন্ত এর কুপ্রভাব পড়তে থাকে। যাই হোক, আমাদের এটা লাগবে দুটো প্রাকৃতিক ঘটনা, আমাদের দুটো দুর্ঘটনা হয়েছিল কোথায় কোথায়, এই নাম দুটো আসতে পারে। ওকে, তো আমরা নিউক্লিয় বিভাজন সম্বন্ধে জানলাম। তো এবার আমরা যাচ্ছি নিউক্লিয় সংযোজন। নিউক্লিয় সংযোজন, নিউক্লিয় সংযোজন কি জিনিস? বিভাজন মানে ভেঙে যাওয়া, তাহলে অবভিয়াসলি সংযোজন মানে কি একত্রিত হওয়া, অর্থাৎ দুটোকে এক জায়গায় করে আনতে হবে। তো দুটো এক জায়গায় হওয়া নিয়ে আমরা একটা বিক্রিয়া দিয়ে দেখাই। দুটি হাইড্রোজেনকে যদি হাইড্রোজেনের পরমাণু নিউক্লিয়াসকে যদি এক জায়গায় আনা হয় তাহলে কি হবে? H12 প্লাস H12, এই যে দুটো হাইড্রোজেনের নিউক্লিয়াসকে এক জায়গায় আনা হচ্ছে, এখানে একটা জিনিস দেখো, আমরা কোনটা লিখেছি একটু আগে আমরা দেখে এসেছি, এটা কে পরিচয় দিয়ে এসেছি আমরা, হাইড্রোজেনের সেকেন্ড আইসোটোপটা, অর্থাৎ ডয়টোরিয়াম। দুটো ডয়টোরিয়ামকে যদি এক জায়গায় নিউক্লিয়াস দুটোকে এক জায়গায় করা হয় তাহলে কি উৎপন্ন হবে? He, হিলিয়াম, যার ভর সংখ্যা 3, এই আইসোটোপটা হিলিয়াম, সঙ্গে তৈরি হবে একটি নিউট্রন, তাহলে 3 আর 4, এই যে মোট ভর সংখ্যা, অর্থাৎ দুটো ডয়টোরিয়াম আইসোটোপের সংযোজনের ফলে একটা হিলিয়াম এবং একটা নিউট্রন কণা তৈরি হচ্ছে। এই বিক্রিয়ার সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে, এখানে দুটো যদি দেখা যায় হিসাব করলে এদের যে মিলিত ভর, এর তুলনায় এই দুজনের হিলিয়াম এবং নিউট্রনের যে মিলিত ভর তার তুলনায় এরটা কি আছে, অনেকটা বেশি আছে। ফলে এদের মধ্যে ভরের তারতম্য ঘটলো, বিচ্যুতি ঘটলো। এই যে ভরের বিচ্যুতি বা ভরের হ্রাস পাওয়া, কতটা পরিমাণ হ্রাস পেল, এই হ্রাসকে বা এই যে ভরের ঘাটতি, এর সমতুল্য শক্তি হচ্ছে এখানকার নিউক্লিয় শক্তি, যেটা আইনস্টাইনের সেই E=mc² সূত্র আগের ক্লাসে আমরা জেনেছি। এই সূত্রে যেটা ভর শক্তিতে রূপান্তর করা যায়। এখানে যে ভর বিচ্যুতি ঘটলো, এখান থেকে এটা উৎপন্ন হওয়ার সময় এই ভর বিচ্যুতিজনিত কারণে যে শক্তি উৎপন্ন হচ্ছে, রূপান্তরের ফলে যে শক্তি উৎপন্ন হচ্ছে, সেটা হচ্ছে আমাদের নিউক্লিয় শক্তি। তার মান কত? এখানে যে নিউক্লিয় শক্তিটা আমরা পাচ্ছি তার মান প্রায় 3.27 মেগা ইলেকট্রোভোল্ট। এক একটা বিক্রিয়ায় এটা উৎপন্ন হচ্ছে। এখন এই প্রক্রিয়াটা দেখা যায় কোথায়? এই যে নিউক্লিয় বিভাজন, এই প্রক্রিয়াটি ঘটে চলে, মানে আমরা যদি ব্যবহারিক দিকে দেখি, আমরা বেশি ব্যবহার করছি হাইড্রোজেন বোমাতে, আরও অনেক ক্ষেত্রে ব্যবহার করা। যদি আমরা বোমার দিকে দেখি তাহলে হাইড্রোজেন বোমা। এখানে আমরা মনে রাখতে পারবো, দুটো কম্পেয়ার করব। যেটা পরমাণু বোমা সেটা হচ্ছে ইউরেনিয়াম, তোমার নিউক্লিয় বিভাজন, আর যেটা হাইড্রোজেন বোমা সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজন। আমাদের কিন্তু শর্ট কোশ্চেনে আসে এটা। অন্যদিকে প্রকৃতিতে যদি যাই, যত নক্ষত্র রয়েছে, আমরা জানি নক্ষত্রের শক্তির উৎস যেমন সূর্য, একটা অগ্নিপিণ্ড আমরা বলি। এই সূর্যে বা নক্ষত্রে অনবরত ঘটে চলেছে হাইড্রোজেনের সংযোজন। অর্থাৎ প্রতি হাইড্রোজেন যদি সংযোজিত হয়, দুটো সাধারণ হাইড্রোজেন যদি যোগ করা যায়, এটা সাধারণ হাইড্রোজেন, তাহলে তৈরি হবে 4টি হিলিয়াম এবং যদি দুটি হাইড্রোজেন সাধারণ হাইড্রোজেনকে যোগ করা যায় তাহলে একটি হিলিয়াম উৎপন্ন হবে এবং দুটি পজিট্রন উৎপন্ন হবে। দুটি সাধারণ হাইড্রোজেন সংযোজনের ফলে কি উৎপন্ন হবে? একটি হিলিয়াম এবং দুটি পজিট্রন। এক্ষেত্রেও এদের যে মিলিত ভর, এর তুলনায় এদের ভর কম হবে। যে ভরের বিচ্যুতি, একই থিওরি, এই ভরের বিচ্যুতিতে তৈরি হবে যে নিউক্লিয় শক্তি। এই হিউজ পরিমাণ, যে সূর্য থেকে অনবরত যে শক্তি আমরা পাচ্ছি, এই হিউজ শক্তির উৎস হচ্ছে এটা। লক্ষ লক্ষ হাইড্রোজেনের বিভাজন ঘটছে এবং হিউজ একটা শক্তি উৎপন্ন হচ্ছে। এখন এই সংযোজন যেটা হচ্ছে, বেশ করে কৃত্রিমভাবে যেটা আমরা করছি হাইড্রোজেন বোমাতে, সেটা ঘটছে কি এত ইজিলি হয়ে যাচ্ছে? তা কিন্তু নয়। আমরা দেখি বিভাজন ঘটানো কোনো কিছু ভাঙা খুব সহজ, গঠন করা কঠিন, তাই না?
যে কোনো কিছু ভেঙে ফেলা, কোনো কাছে একটা পাত্র দিলাম, ভেঙে দিলাম, ব্যাস ভেঙে গেল। কিন্তু ওটাকে গঠন করে দেখাও তো, অনেক জটিল প্রক্রিয়া, শক্তিও লাগবে, অর্থাৎ কার্য করতে হবে বেশি। তো এখানেও তাই, দুটো ভারী নিউক্লিয়াসকে, দুটো হালকা নিউক্লিয়াসকে যখন এক জায়গায় করতে যাব না, তখন অনেক শক্তির দরকার হবে। তাহলে এই শক্তিটা আসবে কোথা থেকে? এই শক্তিটা কিন্তু প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া যাবে না, বা ছোটোখাটো কোনো বিক্রিয়ার মাধ্যমে পাওয়া যাবে না। এই শক্তি পাওয়া যায় না বলে আগে নিউক্লিয় বিভাজন ঘটিয়ে নিতে হয়। কারণ আমরা একটু আগে দেখেছি নিউক্লিয় বিভাজনে প্রচুর শক্তি উৎপন্ন হয়। তাহলে নিউক্লিয় বিভাজনে যে শক্তি উৎপন্ন হলো, সেই শক্তি ব্যবহার করে নিউক্লিয় সংযোজন ঘটানো হবে হাইড্রোজেন বোমার মধ্যে। এখন এই যে নিউক্লিয় সংযোজন ঘটানো হলো, তোমরা বলতে পারো যে নিউক্লিয় বিভাজনেই তো আমরা প্রচুর শক্তি পেয়ে যাচ্ছি, তাহলে নিউক্লিয় সংযোজন ঘটানোর কি দরকার এত শক্তি ব্যয় করে? তাহলে আমরা কি করব, মানে কেন ব্যবহার করছি? কারণ ওই যে কিছু ব্যবহার করে অধিক কিছু পাওয়ার আশায়, অধিক কিছু পাওয়ার জন্য অল্প কিছু আমাকে ব্যয় করতেই হয়। ওটা ইনভেস্টমেন্ট বলতে পারি আমরা, অর্থাৎ ওই সূত্রকে এখানে ইনভেস্ট করতে হবে। কেন করব? তার কারণ হচ্ছে একটি ইউরেনিয়াম, এক গ্রাম ধরি, 1 গ্রাম ইউরেনিয়াম যদি বিভাজন ঘটানো হয়, তাহলে যে পরিমাণ শক্তি আমরা পাবো তার তুলনায় 1 গ্রাম হাইড্রোজেনের সংযোজনের ফলে অনেক বেশি গুণ আমরা শক্তি পাবো। কত গুণ? প্রায় 7.3 গুণ। তাহলে ইউরেনিয়াম ব্যবহারের তুলনায় এই যে হাইড্রোজেনের যে শক্তি, বন্ধন শক্তি, এর শক্তির তুলনায় আমার গ্রাম বলি বা না বলি, আমার তুলনা করে বলি, যে ইউনিট বলার দরকার, আমরা ডিজিট বলছি না, ইউরেনিয়াম একই পরিমাণ যে হাইড্রোজেন, অর্থাৎ এদের কম্পেয়ার যদি করি, হাইড্রোজেন থেকে প্রাপ্ত শক্তি ইউরেনিয়ামের শক্তির থেকে 7.3 গুণ বেশি, একই পরিমাণে যদি ব্যবহার করা হয়। তাই বলা হচ্ছে নিউক্লিয় বিভাজনের, নিউক্লিয় সংযোজন ঘটাতে গেলে নিউক্লিয় বিভাজন বাধ্যতামূলক, কারণ অনেক শক্তি পাওয়া যাবে। একটা প্রশ্ন খুব আছে আমাদের, সেটা হচ্ছে নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো হয়, ব্যাখ্যা করো। তাহলে আমরা কি ব্যাখ্যা করব? আমরা এটাই লিখব যে নিউক্লিয় সংযোজন ঘটানোর জন্য শক্তির দরকার, যে শক্তি প্রকৃতিতে স্বাভাবিকভাবে পাওয়া যায় না, সেই হিউজ শক্তি পাওয়ার জন্য নিউক্লিয় বিভাজন ঘটিয়ে নিতে হয়। তাই নিউক্লিয় সংযোজনের পূর্বে নিউক্লিয় বিভাজন ঘটানো। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে এবং পরবর্তী নতুন টপিক নিয়ে। কারণ এটা আমাদের আজকে এই চ্যাপ্টারটা শেষ হয়ে গেল, আমরা পরবর্তীতে এই চ্যাপ্টারের যত ইম্পর্টেন্ট প্রশ্ন হয় আমরা দিয়ে দেবো আমাদের চ্যানেলে, তোমরা দেখে নেবে। তোমাদের যদি কোনো কিছু জিজ্ঞাসা থাকে, যেটুকু যা করেছি, যদি কোথাও কোনো ডাউট থাকে, তোমরা অবশ্যই আমাদের কমেন্ট করবে, আমরা জানিয়ে দেবো। আর একটা যেটা আমরা বললাম যে এই পরমাণু ছোট ব্যাপার নয়, তো পরমাণু ছোট্ট একটা বিষয়, মানে জিনিস, কিন্তু এর চর্চা করতে গেলে, পড়তে গেলে ব্যাপক। তো সেটা আমরা একটা নেক্সট, শুধু পরমাণুর উপরে বা যে নিউক্লিয় ঘটনা, এই বিষয়ে একটা নতুন ক্লাস নেব। সেটা যখন করব তখন তোমরা অবশ্যই পেয়ে যাবে। তো আজ এই পর্যন্ত, দেখা হচ্ছে পরবর্তী ক্লাসে। টাটা।